আচ্ছা, চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজ আমরা জেনেটিক্সের দারুণ একটা দ্বৈত দিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একদিকে রয়েছে প্রকৃতির নিজস্ব কিছু ভুল ত্রুটি, আর অন্যদিকে মানুষের ইচ্ছাকৃত জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ব্যাপারটা অনেকটাই এমন, প্রকৃতি কিভাবে নিজের মতো কাজ করে, আর আমরা মানুষরা কিভাবে সেই প্রকৃতির নকশাটাকেই নিজেদের মতো করে বদলে দিতে চাইছি। চলুন এই অসাধারণ দুনিয়াটা একটু ঘুরে দেখা যাক। আজকের এই আলোচনাটাকে আমরা মূলত 5টা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা জেনেটিক ত্রুটিগুলো ডিকোড করব, এরপর দেখব মিউটেশনের ধরনগুলো, তারপর আসবে জিএমওর বিজ্ঞান, খাদ্যের পরিবর্তনের কৌশল এবং সবশেষে জিএমও নিয়ে যে বিতর্ক রয়েছে তার একটা নিরপেক্ষ বিশ্লেষণ। ব্যাস, এই হলো আমাদের আজকের রোডম্যাপ। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, জেনেটিক ত্রুটি ডিকোড করা। প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। আমাদের শরীরের যে একটা মৌলিক জৈবিক নকশা আছে তাতে গোলমাল পাকিয়ে গেলে আসলে কি হয়, যাকে আমরা জেনেটিক ডিসঅর্ডার বা জিনগত ত্রুটি বলি, সেটা মূলত এমন একটা স্বাস্থ্যগত অবস্থা যা আমাদের ডিএনএ, জিন বা ক্রোমোজোমের কোনো অস্বাভাবিকতার কারণে ঘটে। সহজ করে বললে, আমাদের শরীর কিভাবে কাজ করবে তার যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল বা নির্দেশিকা আছে সেখানে কোনো ভুল হয়ে গেলে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। আর এই অস্বাভাবিকতা বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রেও আসতে পারে, আবার একদম হুট করে জিন মিউটেশনের কারণেও ঘটতে পারে। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করা যাক। আমাদের ডিএনএকে যদি আমরা একটা বিশাল নির্দেশিকা পুস্তিকা হিসেবে কল্পনা করি, তাহলে ক্রোমোজোমগুলো হচ্ছে সেই বইয়ের এক একটা অধ্যায়, আর জিনগুলো সেগুলো হলো নিউক্লিওটাইড বেস পেয়ার দিয়ে তৈরি এক একটা বাক্য। ভাবা যায়, এই বাক্যগুলোতেই একদম নিখুঁতভাবে লেখা থাকে আমাদের শরীর কিভাবে কাজ করবে। কিন্তু সমস্যা হলো, এই বেস পেয়ারগুলোর যে কোনো একটা ছোট ভুল, মানে বইয়ের একটা ছোট্ট বানান ভুলও আমাদের পুরো শরীরের কার্যক্রমে বিশাল বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এবার আসি আমাদের আলোচনার দ্বিতীয় অংশে, মিউটেশনের ধরন। এখন প্রশ্ন হল, এই যে জিনগত কোডের কথা বললাম, সেখানে প্রাকৃতিকভাবে আসলে কি ধরনের ভুল হতে পারে? গঠনগত বা পদ্ধতিগত দিক থেকে বিচার করলে এই জেনেটিক ডিসঅর্ডারগুলোকে আমরা মূলত 3টি প্রধান ভাগে ভাগ করতে পারি। সেগুলো হলো ক্রোমোজোমাল ডিসঅর্ডার, সিঙ্গেল জিন বা একক জিনের ত্রুটি এবং মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার। এখন এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা কি জানেন? আমাদের জেনেটিক নির্দেশিকার পুরো একটা অধ্যায় কিভাবে হুবহু ডুপ্লিকেট হয়ে যেতে পারে, অথবা তার গঠনটাই পুরোপুরি বদলে যেতে পারে। যেমন ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখি ক্রোমোজোম 21-এর একটা অতিরিক্ত কপি তৈরি হয়ে যায়। অন্যদিকে ক্রোমোজোমের গঠনগত কিছু অস্বাভাবিকতাও দেখা যায়, যেমন ধরুন ডিলিশন বা ইনভার্সন, যা পুরো জিনোমের ভারসাম্যটাকেই একেবারে লণ্ডভণ্ড করে দেয়। এই গঠনগত অস্বাভাবিকতার একটা খুব বাস্তব আর মর্মান্তিক উদাহরণ হল ক্রাই-ডু-চ্যাট সিনড্রোম। এখানে 5 নম্বর ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ স্রেফ মুছে যায় বা ডিলিট হয়ে যায়। এর পরিণতি কি হয় জানেন? শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়, আর তারা খুব তীক্ষ্ণ স্বরে কাঁদতে থাকে। ডিএনএর সামান্য একটা অংশ হারিয়ে যাওয়া বাস্তবে কতটা গভীর আর মর্মান্তিক প্রভাব ফেলতে পারে, এটা তারই একটা জীবন্ত প্রমাণ। এরপর আমরা দেখব সিঙ্গল জিন ডিসঅর্ডারের অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেন্স ব্যাপারটা। এখানে রোগটা প্রকাশ পেতে হলে বাবা ও মা উভয়ের কাছ থেকেই ত্রুটিযুক্ত জিন আসতে হয়। এর সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। খেয়াল করলে দেখবেন কিভাবে অসাধারণ হিমোগ্লোবিনের কারণে আমাদের গোল গোল লোহিত রক্তকণিকাগুলো একেবারে কাস্তের মতো বাঁকা, শক্ত আর আঠালো হয়ে যায়, আর এই বিকৃত কণিকাগুলো রক্তনালীতে আটকে গিয়ে মারাত্মক যন্ত্রণার সৃষ্টি করে। জাস্ট ভাবুন, একটা মাত্র জিনের ভুলের কি ভয়ঙ্কর প্রভাব। কিন্তু অটোজোমাল ডমিন্যান্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে চিত্রটা কিন্তু পুরোই উল্টো। এখানে বাবা বা মায়ের যে কোনো একজনের কাছ থেকে আসা একটা মাত্র ত্রুটিযুক্ত জিনই মারাত্মক সব অবস্থার সৃষ্টি করতে পারে। যেমন হান্টিংটন ডিজিজ, এটি মানুষের মস্তিষ্ককে এমনভাবে আক্রান্ত করে যে নড়াচড়া, মানসিক স্বাস্থ্য এবং চিন্তাশক্তি ধীরে ধীরে পুরোপুরি ব্যাহত হয়। প্রগতিশীল এই ক্ষতির মাত্রাটা সত্যি বেশ ভয়াবহ। মিউটেশনের আরেকটা ধরন হল এক্স-লিঙ্কড ডিসঅর্ডার। এক্স ক্রোমোজোমে মিউটেশন হলে কী ধরনের জটিলতা তৈরি হতে পারে তা আমরা হিমোফিলিয়া এর ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাই। এই ত্রুটির কারণে রক্ত জমাট বাঁধার যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়, যার মানে হল একটা ছোট্ট আঘাত লাগলেও রক্তপাত আর বন্ধ হতে চায় না। ভাবতেই অবাক লাগে যে এই ছোট্ট একটা মিউটেশনের কারণে মানুষের জীবন কতটা ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। ডিসঅর্ডার অংশের একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডারের দিকটাতে নজর দিতেই হচ্ছে। আমরা সচরাচর টাইপ 2 ডায়াবেটিস বা হৃদরোগের মতো যেসব সমস্যার কথা শুনি, সেগুলো কিন্তু শুধু একটা জিনের কারণে হয় না, বরং এখানে অসংখ্য জিন, আমাদের রোজকার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মতো পরিবেশগত প্রভাবগুলোর একটা খুব জটিল সংযোগ থাকে।
অর্থাৎ শরীর আর পরিবেশের একটা সম্মিলিত প্রভাবের ফলেই এই সাধারণ অথচ মারাত্মক রোগগুলো দেখা দেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রাকৃতিকভাবে ঘটা জিনগত ত্রুটিগুলো দেখলাম, যেগুলো মূলত প্রকৃতিরই অনিচ্ছাকৃত ভুল। কিন্তু এখন একটা খুব দারুণ প্রশ্ন মাথায় আসে, তাই না? আমরা মানুষেরা যখন নিজেরাই ল্যাবরেটরিতে বসে ইচ্ছাকৃতভাবে এই জেনেটিক কোড পরিবর্তন করার চেষ্টা করি, তখন আসলে কি ঘটে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় পর্বে, জিএমওর বিজ্ঞান। প্রকৃতির স্বাভাবিক পরিবর্তনের গণ্ডি পেরিয়ে চলুন এবার বায়োটেকনোলজির চমৎকার দুনিয়ায় উকি দেয়া যাক। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও হল এমন যে কোনো উদ্ভিদ, প্রাণী বা অণুজীব যার ডিএনএ বা জেনেটিক উপাদান কৃত্রিমভাবে পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞানীদের কল্যাণে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ল্যাবরেটরিতে সরাসরি এই ডিএনএ এডিট করা হয়। এটি কিন্তু ঐতিহ্যবাহী প্রজনন বা সিলেক্টিভ ব্রিডিংয়ের মতো ধীর গতির কোনো প্রক্রিয়া নয়, বরং এটি অনেক বেশি দ্রুত এবং একেবারে সুনির্দিষ্ট। কোনো একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যকে অন্য একটা জীবের জিনোমে নিখুঁতভাবে কপি পেস্ট করার জন্য ল্যাবরেটরিতে অত্যন্ত সুনির্দিষ্ট 6টি ধাপ অনুসরণ করা হয়। প্রক্রিয়াটা অনেকটা এমন: প্রথমে সঠিক জিনটাকে চিহ্নিত করতে হবে, এরপর রেস্ট্রিকশন এনজাইম দিয়ে সেটাকে আলাদা করা হয়, তারপর ভেক্টরে ক্লোন করে কাঙ্ক্ষিত জীবে ট্রান্সফার করা হয়। সবশেষে সফলভাবে পরিবর্তিত জীবগুলোকে স্ক্রিনিং করে বাছাই করা হয় এবং সেগুলোর বংশবৃদ্ধি বা প্রোপাগেশন করা হয়। শুনতে বেশ জটিল লাগছে, তাই না? কিন্তু বিজ্ঞানীরা রোজই এই কাজটা করছেন। চলুন ব্যাপারটা একটু ভিজুয়ালি বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে কাজ করে। এখানে আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম ভিত্তিক ট্রান্সফরমেশন প্রক্রিয়াটি দেখতে পাচ্ছি। উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট টি প্লাজমিড প্রবেশ করানোর জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত একটা প্রাকৃতিক জিন ট্রান্সফার মেকানিজম। এই ব্যাকটেরিয়াটা মূলত একটা প্রাকৃতিক সিরিঞ্জের মতো কাজ করে, যা খুব সুকৌশলে উদ্ভিদের ডিএনএতে আমাদের কাঙ্ক্ষিত জিনটা পৌঁছে দেয়। রীতিমতো জাদুকরী একটা ব্যাপার। এবার আমরা দেখব আমাদের 4 নম্বর বিষয়, আমাদের খাবারে ইঞ্জিনিয়ারিং। ল্যাবরেটরির এই জটিল প্রক্রিয়াগুলো যখন শেষমেশ কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন আমাদের দৈনন্দিন জীবনে এর একটা বিশাল প্রভাব পড়ে। ফ্লেভার সেভার টমেটোর কথা নিশ্চয়ই শুনেছেন, যা সহজে পচে যায় না এবং অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। আবার গোল্ডেন রাইসের কথা ভাবুন, এতে বিটা ক্যারোটিনের মাত্রা এমনভাবে বাড়ানো হয়েছে যেন বিশ্বব্যাপী ভিটামিন এর ঘাটতি মোকাবেলা করা যায়। শুধু তাই নয়, ক্ষতিকর পোকামাকড় দমনে বিটি বেগুন আর আগাছানাশক সহ্য করার ক্ষমতা সম্পন্ন জিএম সয়াবিন কিন্তু আমাদের বর্তমান খাদ্য উৎপাদনে রীতিমতো যুগান্তকারী ভূমিকা রাখছে। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি। পর্ব 5, জিএমও বিতর্ক। জেনেটিক্যালি মডিফাইড খাবারের এই অভাবনীয় প্রসারের সাথে সাথে বেশ কিছু জটিল বৈজ্ঞানিক এবং নৈতিক প্রশ্নও কিন্তু সামনে চলে আসে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই মুদ্রার দুই পিঠের ভারসাম্যটা বোঝা। একদিকে জিএমওর সুবিধাগুলো কিন্তু অনস্বীকার্য। এগুলো ফসলের ফলন বাড়ায়, রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমায় এবং ফসলের পুষ্টিগুণ উন্নত করে। বিশ্বের এই ক্রমবর্ধমান জনসংখ্যার খাবার জোগাতে এর গুরুত্ব প্রচুর। কিন্তু অন্যদিকে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত প্রভাব, অ্যালার্জির ঝুঁকি, জীববৈচিত্র্য হারানোর আশঙ্কা এবং বড় বড় বায়োটেক কোম্পানিগুলোর অর্থনৈতিক একচেটিয়া আধিপত্য নিয়ে কিন্তু গুরুত্ব সব উদ্বেগ রয়েছে। আমরা এখানে কোনো একটা নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না, বরং এই দুই দিকের বাস্তবতাকে স্বীকার করে নেওয়াটাই হলো বিজ্ঞানসম্মত একটা দৃষ্টিভঙ্গি। এখন আমরা যখন প্রকৃতির এই জেনেটিক নির্দেশিকা বা ইনস্ট্রাকশন ম্যানুয়ালটার উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলছি, তখন একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। অত্যাবশ্যকীয় বৈজ্ঞানিক হস্তক্ষেপ এবং প্রকৃতির নিজস্ব নিয়মের উপর খবরদারি করে সৃষ্টিকর্তার সাজার মাঝের সীমারেখাটা আসলে ঠিক কোথায়? নেচার ভার্সেস ডিজাইন বা প্রকৃতি বনাম নকশার এই দ্বন্দ্বে বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি আমাদের ঠিক কোথায় নিয়ে যাচ্ছে? এই প্রশ্নটা সত্যি আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। এই ভাবনার জায়গা থেকেই আমাদের আজকের বিশ্লেষণটা এখানেই শেষ করছি। আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।